পশ্চিমের একটি শহর। জজের আদালত, ফৌজদারি আদালত, কালেক্টরি প্রভৃতি শহরের ভিতর হইলেও জেলখানাটি শহরের বাহিরে 1 মাইল দূরে অবস্থিত। জেলের কর্তা অর্থাৎ জেলার বাবুর নাম ইন্দুভূষণ সান্যাল, বয়স 44 বৎসর। স্ত্রীর নাম মনোরমা, বয়স 38। ইহাতে 2টি পুত্র, নগেন্দ্র ও খগেন্দ্র, বয়স 15 এবং 5 বৎসর। কন্যা হয় নাই। জেলখানার ফটকের উপর দ্বিতলে জেলরের সরকারি বাসা, পশ্চাতে টানা বারান্দা। সেই বারান্দায় দাঁড়াইলে জেলখানার ভেতরটা অনেকখানি দেখা যায়। জেলরবাবুর স্ত্রী মনোরমা সকালে বিকালে সেই বারান্দায় দাঁড়াইয়া জেল প্রাঙ্গণে কয়েদিগণের আহার, গতিবিধি ও অন্যান্য কার্যকলাপ দেখিয়া চিত্ত বিনোদন করিয়া থাকেন। মনোরমার বড় কষ্ট। কোনো প্রতিবেশিনী নাই যে আসিয়া 2 দণ্ড গল্প করিবে, 2 হাত তাস খেলিবে, অথবা চুলটা তাহার বাঁধিয়া দিবে। ডেপুটি জেলের বাবু, অ্যাসিস্ট্যান্ট বাবু, জেলের ডাক্তার বাবু সকলেই বাঙালি। ইহাদেরও সরকারি বাসা রহিয়াছে, কিন্তু স্ত্রী নাই বা থাকিয়াও নাই। ডেপুটি বাবু বিপত্নিক। অ্যাসিস্ট্যান্ট বাবুর স্ত্রী 3 মাস হইল সন্তান সম্ভাবিতা হইয়া পিত্রালয়ে গিয়াছেন, কবে ফিরিবেন তাহার স্থিরতা নাই। ডাক্তারবাবুর গৃহের যিনি গৃহিণী, তাহাকে ডাক্তারবাবুর স্ত্রী বলিয়াই প্রচার করিয়া থাকেন বটে, কিন্তু জনশ্রুতি এই যে বিবাহটা তাহাদের গান্ধর্ব মতে হইয়াছিল, কাজেই উক্ত মহিলার কোনো ভদ্র পরিবারের সহিত মেলামেশা নাই। কয়েক বৎসর পূর্বে পিত্রালয় হইতে মনোরমা এক অনাথা কায়স্থ কন্যাকে ঝিস্বরূপ আনিয়া নিজের কাছে রাখিয়াছিল। সে প্রায় মনোরমা সমবয়সী ছিল। তার নাম ছিল কাতু বা কাত্যায়নী। নামে ঝি হইলেও পূর্বকালে রাজকন্যাদের যেমন সহচরী থাকিত, কাতু ছিল মনোরমার সেই রূপ সহচরী। উভয় বেশ আনন্দেই ছিল, কিন্তু গত বৎসর কাতুর গুরুজন পদস্থ কোনো আত্মীয়ের বিনা বেতনে একটি ঝির প্রয়োজন হওয়াতে সে ব্যক্তি অনেক স্নেহ, করুণা এবং আক্ষেপ প্রকাশ করিয়া কাত্যায়নীকে পত্র লেখে এবং অবশেষে পুত্র পাঠাইয়া তাহাকে লইয়া যায়। মনোরমাকে গৃহকার্য বেশি করিতে হয় না। বামুন আছে, চাকর আছে, তাছাড়া সরকার হইতে 2 জন জল আচরণে কয়েদি পাওয়া যায়। তাহারা প্রাতে আসিয়া জল তোলে, বাসন মাজে, গ্রীষ্মকালে পাখা টানে। বিকালে 5টার সময় তাহাদের অবশ্য আবার জেলে প্রবেশ করিতে হয়। সাংসারিক কাজকর্ম তেমন নাই। কি করিয়া মনোরমার দিন কাটে? তার স্বামী 2খানি মাসিক পত্রের গ্রাহক। মাসের প্রথম সপ্তাহটা সেইগুলি পড়িয়া কাটে, আর বাকি 3.5 সপ্তাহ উপন্যাস, তাও কালভদ্রে 2-1খানা কেনা হয় মাত্র। সুতরাং মনোরমার বড় কষ্ট। জেলার বাবু প্রাতে উঠিয়া চা পান আনতে 7টার সময় আপিসে যান, আবার 10:30 কিংবা 11টায় বাড়ি আসিয়া স্নানাহার করেন। তৎপরে দীপানিদ্রান্তে বেলা 3:30টায় উঠেন এবং 4টার সময় আবার আপিসে গিয়া 2-3 ঘণ্টা সরকারি কার্য করিয়া থাকেন। আজ আহার আদির পর মনোরমার যখন অবসর হইল, তখন বেলা 12টা বাজিয়া গিয়াছে। মনোরমা পশ্চাতের বারান্দায় মাদুর বিছাইয়া খোলা চুলের রাশি ছড়াইয়া দিয়া 1 খণ্ড মাসিক পত্র হাতে লইয়া শয়ন করিল। চুল শুকাইবার উদ্দেশ্যেই এ সময় এভাবে তাহার শয়ন। ভিতরের ঘরে পালঙ্কের উপর তাহার স্বামী নিদ্রিত। বড় ছেলে নগেন স্কুলে গিয়াছে। ছোট খোকা অনেক দুষ্টামি করিবার পর অবশেষে পিতার পাশে শুইয়া ঘুমাইতেছে। মনোরমা পত্রিকার ছবিগুলি দেখা শেষ করিয়া তারপর সূচিপত্র পরীক্ষা করিতে লাগিল। এ সংখ্যায় কয়টা গল্প আছে তাহাই দেখিবার বিষয়। গল্প সংখ্যার অল্পতা দেখিয়া
সে অত্যন্ত বিরক্ত হইয়া আপন মনে বলিল, পোড়ার মুখো কাগজওয়ালাদের একটু যদি আক্কেল আছে, কেবল প্রবন্ধ আর প্রবন্ধ, কচু পোড়া খাও। প্রবন্ধ নিয়ে তো মানুষ ধুয়ে খাবে, হাতির মতো কাগজখানা, 3টে মোটে গল্প, এ পড়তে কতক্ষণই বা লাগবে বলিয়া প্রথম গল্পটি পড়িতে আরম্ভ করিল। কিন্তু গল্পের অর্ধেকটা পড়া হইবার পূর্বেই পত্রিকাখানি বুকে করিয়া ঘুমাইয়া পড়িল। বেলা যখন 2:30, তখন হঠাৎ মনোরমার ঘুম ভাঙিয়া গেল। কে তার পায়ে হাত দিয়া নাড়া দিতেছে। চক্ষু খুলিয়া দেখিল ঠিকাদার বাবুর স্ত্রী সরোজিনী। ও মা, তুমি বলিয়া মনোরমা উঠিয়া বসিল। চক্ষু মুছিতে মুছিতে বলিল, কতক্ষণ এসেছ ভাই? সরোজিনী বলিল, তাহা প্রায় 8 ঘন্টা হবে। 8 ঘন্টা চুপ করে বসে আছো, আমায় জাগালে না কেন? আহা, অকাতেরে শুয়ে ঘুমুচ্ছ, তুলতে মায়া হলো। শেষে যখন দেখলাম ঘুম আর ভাঙে না, তখন কি করি, অগত্যা পাপ কাজটাই করে ফেললাম। তা দিদি, খবর সব ভালো তো? ছেলেপিলে ভালো আছে? 10-12 দিন আসতে পারিনি, মেজ ছেলেটার জ্বর হয়েছিল। মনোরমা বলিল, ফটিকের জ্বর হয়েছিল? কি জ্বর? কেমন আছে? এখন বেশ সেরে উঠেছে তো? সরোজিনী বলিল, হ্যাঁ ভাই, এখন সেরে উঠেছে তোমাদের আশীর্বাদে। সর্দি জ্বরই হয়েছিল, তবু ভাবনা তো কম হয়নি। 4 দিন হলো জ্বরটা ছেড়েছে। কাল 2টি মাছের ঝোল ভাত খেয়েছে। তোমাদের সব খবর ভালো তো? হ্যাঁ ভাই, আমরা ভালোই আছি। বসো একটু, চোখে মুখে জলটা দিয়ে আসি, এই মাসিক পত্রখানা উল্টাও ততক্ষণ বলিয়া মাসিক পত্র নবাগতার হাতে দিয়া মনোরমা উঠিয়া গেল। সরোজিনী মাসিক পত্রের ছবিগুলো দেখা শেষ হইলে কাগজ রাখিয়া বারান্দায় রেলিংয়ের ফাঁক দিয়া জেলের প্রাঙ্গণের দৃশ্য দেখিতে লাগিল। বিশেষ দেখিবার তখন যদিও কিছু ছিল না। কয়েদিরা সব বাহিরে কাজ করিতেছে। কেবল 4 জন কয়েদি প্রাঙ্গণ মধ্যস্থ পুষ্করিণী হইতে ঘড়া ঘড়া জল তুলিয়া বাঁকে ঝুলাইয়া কোথাও লইয়া যাইতেছে, আবার খালি ঘড়া লইয়া ফিরিয়া আসিতেছে। সরোজিনীর স্বামী ভূতনাথবাবু এই জেলের ঠিকাদার। কয়েদিদের আহারের জন্য চাউল, ডাইল, নুন, তেল প্রভৃতি সমস্ত দ্রব্যই তিনি সরবরাহ করিয়া মাসান্তে জেলার বাবুর নিকট তাহার বিল দাখিল করেন। সরকারি হুকুম অনুসারে জেলার বাবুকে প্রতি রবিবারে শহরে গিয়া খাদ্যদ্রব্যাদির বাজার দর জানিয়া আসিতে হয়। তজ্জন্য তিনি গাড়ি ভাড়া পাইয়া থাকেন। তিনি সেই জ্ঞান অনুসারে ঠিকাদার বাবুর বিল সংশোধনান্তে উহা পাশ করেন। সুতরাং জেলার বাবুর উপর ঠিকাদার বাবুর অসীম ভক্তি। দেখা হইলেই আভূমি নত হইয়া পদধূলি গ্রহণ করেন এবং অপর কেহ সেখানে উপস্থিত থাকিলে কারণে অকারণে জেলার বাবুর বিদ্যা, বুদ্ধি, ধার্মিকতা, এমনকি তাহার আকৃতি অবয়বের পর্যন্ত অজস্র প্রশংসা করিয়া উপস্থিত ভদ্রলোকগণকে প্রশ্ন করিয়া থাকেন, কি বলেন মশাই? আমি একটি বর্ণ বাড়িয়ে বলছি? এদিকে আবার ঠিকাদার গৃহিণীও জেলার গৃহিণীকে দিদি বলিতে অজ্ঞান। বাড়িতে গাই আছে, খাঁটি দুধের ছানা কাটিয়া সন্দেশ করিয়া আনিয়া দেয়। কুল পাকিলে কুলের আচার, কাঁচা আম উঠিলে কাসুন্দি ও আমতেল প্রস্তুত করিয়া উপহার দেয়। বাজার হইতে উত্তম বোম্বাই আম কিনিয়া আনিয়া মনোরমাকে দিয়ে বলে, দেশ থেকে এসেছিল, আমাদের বাগানের আম। বাঙাল দেশের মেয়ে, ভালো শৌখিন কাঁথা সেলাই করিতে জানে। এবার জেলার গৃহিণীর সন্তান সম্ভাবনা হইলে কাঁথা সেলাই করিতে আরম্ভ করিবে বলিয়া রাখিয়াছে। প্রায় 10 মিনিট পরে মনোরমা পানের ডিবা ও দোক্তার কৌটা হাতে করিয়া ফিরিয়া আসিয়া বলিল, পান কটা সেজে আনতে দেরি হয়ে গেল ভাই। চাকর বাকরের সাজা পান আমার মুখে রোচে না, জানোই তো। সরোজিনী বলিল, হ্যাঁ তা জানি বই কি দিদি, কি চমৎকার যে তোমার পান সাজা, যে খেয়েছে সেই জানে।
উনি কি বলেন জানো? উনি বলেন আমি এই যে কাজকর্ম না থাকলেও নিত্যি জেলর বাবুর বাড়ি যায়, সে কেবল গিন্নি ঠাকুরনের সাজা পান খাবার লোভে। আমায় বলেন, তুমি তাঁর কাছে এরকম পান সাজা শিখে এসো না কেন? দিও তো দিদি, দু একদিন দেখিয়ে। আচ্ছা, দেব বলিয়া মনোরমা মুচকি হাসিল, কারণ নিজ হাতে পান সে নিজের জন্যই সাজিয়া থাকে। অতিথি অভ্যাগতদের দূরের কথা, স্বামীর পানও সে কদাচিৎ সাজে, কিন্তু সরোজিনী অপ্রতিভ হইবে ভাবিয়া সে আর তাহা প্রকাশ করিল না। পান ও দোক্তা সেবন করিতে করিতে দুইজনে গল্প করিতে লাগিল। দুই চারি কথার পর সরোজিনী বলিল, ভালো, মনে পড়ে গেল, আমাদের বাড়ির পাশে যে উকিলবাবু আছেন না, কেদার ভট্টাচার্যী, তাঁদের দেশ থেকে একজন অনাথা স্ত্রীলোক এসে রয়েছে। ভদ্র ঘরের স্ত্রীলোক, যাতে ব্রাহ্মণ, তার তিন কুলে কেউ নেই, দেশে থাকতে খেতে পেত না, এখানে এসেছে যদি কোনো ভদ্রলোক বাড়িতে একটা রাঁধুনিগিরি কাজকর্ম জোটে। উকিলবাবুর বাড়িতে আমি তো প্রায়ই যাই কিনা, উকিলবাবুর বউ মেয়েরাও আমাদের বাড়ি আসে যায়। তোমাদের সব কথাই আমি তাদের বলেছি। তাই উকিলবাবুর পরিবার সেদিন বললে, তুমি তো জেলার বাবুর বাসায় প্রায়ই যাও, জিজ্ঞাসা করো না তাদের, তারা যদি মেয়েটিকে রাখে। মনোরমা জিজ্ঞাসা করিল, বিধবা তো? না, বিধবা কেন হবে, সধবা, কিন্তু স্বামী তার থেকেও নেই, সন্ন্যাসী হয়ে কোথায় নিরুদ্দেশ্যই চলে গেছে, কোনো খোঁজ খবর নেই। কতদিন নিরুদ্দেশ হয়েছে? তা দিদি আমি জিজ্ঞাসা করিনি, 5-7 বছর হবে বোধহয়। না, অত হবে না, তার কোলে একটি ছেলে, তার বয়স 4 বছর। ছুরির বয়স কত? আমার চেয়ে ছোটই হবে, এই 18-19 বোধ হয়। বললে ওটি তার প্রথম সন্তান নয়, আরেকটি হয়েছিল, সেটি 6 মাসের হয়ে মারা গেছে। মনোরমার মুখ দিয়ে অস্ফুট স্বরে আহা শব্দটি বাহির হইল। কয়েক মুহূর্ত নীরবে চিন্তা করিয়া বলিল, মানুষটা নষ্টদুষ্ট নয় তো? সরোজিনী বলিল, তা কি করে জানবো দিদি, সে নারায়ণই জানেন, কিন্তু দেখে তো নষ্টদুষ্ট বলে মনে হয় না, খুব ঠান্ডা, মুখে কথাটি নেই, চোখ দুটি সদাই ছল ছল করছে। তাছাড়া ধরো নষ্টদুষ্টই যদি হতো, রাঁধুনিগিরি করতে আসবে কেন? ভরা সমস্ত বয়স, দেখতেও মন্দটি নয়। নাম কি তার? মুখ্যদা। কোথায় বাড়ি বললে? ওই যে উকিলবাবুদের বাড়ি সেখানে, বরিশাল জেলার কোনো একটা গ্রাম, নামটা মনে আসছে না। মনোরমা একটু ভাবিয়া বলিল, একদিন নিয়ে এসো না তাকে সঙ্গে করে, দেখি মানুষটা কেমন, কর্তার মতটাও জিজ্ঞাসা করে রাখি। তাকে আমরা রাখবো কি রাখবো না সে কথা এখন থেকে কিছু বলে দরকার নেই। সরোজিনী বলিল, বেশ, তা কবে আনবো বলো? তাকে শুধু বলবো এখন চলো এক জায়গায় বেরিয়ে আসি। মনোরমা বলিল, কাল কি পরশু, যেদিন হয় নিয়ে এসো। বেশ, পরশুই তাকে আনবো তাহলে। কিয়ৎক্ষণ অন্যান্য কথার পর সরোজিনী বিদায় গ্রহণ করিল। রাত্রিতে শয়নের পূর্বে মনোরমা স্বামীর নিকট কথাটা পারিল। ইন্দুবাবু সমস্ত শুনিয়া কহিলেন, বামনির কাজ খুঁজছে, তা বামুন তো তোমার রয়েছে, কি করবে সে? মনোরমা কহিল, রান্না বান্নার কাজ যে তাকে দিয়ে করাতে চাচ্ছে তা নয়, ঘরকন্যার অন্য সব কাজও তো আছে। এই বিদেশে পড়ে আছি, একটা মানুষজন নেই, পাড়া প্রতিবেশী নেই, দুটো কথা কয়েও তো বাঁচব। ইন্দুবাবু হাসিয়া কহিলেন, ওহ, তোমার একটি সহচরীর দরকার, তাই বলো। মনোরমা কহিল, সে তুমি যাই বলো, তারপর বামুন ঠাকুরের যদি দুদিন অসুখ বিসুখী হলো, বামুনের মেয়ে, তাকে দিয়ে স্বচ্ছন্দে কাজ চালিয়ে নিতে পারবো। হলো বা ছোট খোকাকে স্নানটা করিয়ে দিলে, এই রকম সব কাজ আর কি।
তারপর ধরো যা সন্দেহ করছি তাই যদি শেষে দাঁড়ায়, বলিয়া মনোরমা লজ্জায় অবনতমুখী হইল। ইন্দুবাবু হাসিয়া বলিলেন, তা বটে, ছোট খোকা হবার সময় কাতি ছিল, তাই অনেক উপকার পাওয়া গিয়েছিল। আচ্ছা, তুমি তো তাকে আসতে বলেছ, আসুক, তার সঙ্গে কথাবার্তা কয়ে দেখো, তারপর যা বিবেচনা হয় করা যাবে। মোক্ষদা আসিলে তাহাকে দেখিয়া তাহার সহিত কথাবার্তা কহিয়া মনোরমার ভারী পছন্দ হইয়া গেল। সরোজিনী বলিয়াছিল তাহার বয়স 18-19, কিন্তু মোক্ষদা নিজে বলিল তাহার 21 পূর্ণ হইয়া গিয়াছে, 22 চলিতেছে। পাড়াগাঁয়ের মেয়ে হইলেও কথায় বার্তায় বেশ সভ্যভক্ত, আর একটু লেখাপড়া জ্ঞানও আছে। বলিল বাল্যকালে সে স্কুলে পড়িয়াছিল, 4th মান পর্যন্ত পড়া হইলে তার বিবাহ হয় এবং সেজন্য স্কুলে যাওয়া বন্ধ হইয়া যায়। বাংলার সঙ্গে 3খানি ইংরাজি কিতাবও সে পড়িয়াছিল, মিশ্র ভাগ পর্যন্ত অঙ্ক কষিয়া গসাগো কষিতেও শুরু করিয়াছিল। তাছাড়া ভূগোল প্রবেশ, ইতিহাস পাঠ ইত্যাদিও পড়িয়াছিল, কিন্তু এখন সেসব আর তাহার মনে নাই। ছেলেটিও তার বেশ শিষ্ট শান্ত, কোনরূপ অন্যায় আবদার নাই, দৌরাত্মও নাই। মনোরমা তাহাকে খোরাক পোশাক ও মাসিক 4 টাকা বেতনে নিযুক্ত করিয়াছে। মনোরমা বেতনের কথা জিজ্ঞাসা করিলে মুখদা বলিয়াছিল, আমি আর কি বলবো, আপনি বিবেচনা করে যা দেবে তাই আমার যথেষ্ট। ভদ্রঘরে আশ্রয় পেলাম, এই আমার পরম সৌভাগ্য। মুখদার কাপড় চোপড়ের দুরবস্থা দেখিয়া মনোরমার বড় দুঃখ হইল। স্বামীকে বলিয়া ঠিকাদার বাবুর দ্বারা মোক্ষদা ও তাহার পুত্রের জন্য আবশ্যক বস্ত্রাদি আনাইয়া দিল। ঠিকাদার বাবু যেরূপ সস্তায় জিনিসপত্র কিনিতে পারেন এমন আর কেহই পারে না। মোক্ষদা মনোরমার হাতের কাজ কারিয়া নিজে করে। নিজ পুত্র অপেক্ষা মনোরমার পুত্র দুইটিকে অধিক যত্ন করিয়া থাকে। কর্ত্রী ঠাকুরানীকে সে দিদি এবং কর্তাকে দাদাবাবু বলিতে আরম্ভ করিয়াছে, যদিও কর্তার সামনে সে বাহির হয় না, তাহার সঙ্গে কথা কওয়া তো দূরের কথা। আজ রবিবার বিকালে ইন্দুবাবু অফিস যান না। এই সময় তাহার বাজার দর যাচাই করিবার জন্য শহরে যাইবার কথা। কাছাকাছি কোথাও ঠিকা গাড়ির আড্ডা নাই, গাড়ির আবশ্যক হইলে সেই শহরে লোক পাঠাইতে হয়। ভৃত্য গিয়াছে গাড়ি আনিতে। বড় ছেলে নগেন ম্যাচ দেখিতে গিয়াছে। ইন্দুবাবু স্ত্রীর সহিত পশ্চাতে বারান্দায় বসিয়াছিলেন। হঠাৎ তিনি বলিয়া উঠিলেন, ওগো দেখো, ওই পুকুরের পাড়ে নিম গাছের তলায় ছোকরা গোছ একজন কয়েদি দাঁড়িয়ে আছে, দেখছ? মনোরমা বলিল, হ্যাঁ, কে ও? ও একজন সাধারণ কয়েদি নয়, ও বিএ পাস। বিএ পাস? বলো কি, চুরি করেছিল নাকি? না, চুরি নয়, ডাকাতি করেছিল বলা যায়। ও যে একজন মস্ত স্বদেশী। কোনো স্বদেশী ডাকাতি বুঝি? ইন্দুবাবু হাসিয়া বলিলেন, ডাকাতিও কি স্বদেশী আর বিলিতি হয়? তা নয়, দেশ উদ্ধারের জন্য টাকা সংগ্রহ করবার উদ্দেশ্যে যে ডাকাতি, তাকেই আমি স্বদেশী ডাকাতি বলছিলাম। ওর নাম কি? কোথায় ডাকাতি করেছিল? ওর নাম শরৎ বাড়ুজ্জে। কোথায় ডাকাতি করেছিল তা এখন আমার মনে নেই, কিন্তু সে সময় খবরের কাগজে আমি ওর মুকদ্দমার কথা পড়েছিলাম। কতদিনের কথা? বছর 3 হবে, কিংবা কিছু বেশি। আমরা তখন পাটনায়, আগেও আলিপুর জেলে ছিল। এই মাস 1.5 হবে এখানে এসেছে। কতদিন পরে ওর খালাস হবে? 5 বছর জেল হয়েছিল, এখনো বুঝি বছর খানেক বাকি আছে। যাহার বিষয়ে এই আলোচনা হইতেছিল এতক্ষণে সে লোক অদৃশ্য হইয়াছিল। মনোরমা বলিল, আহা, ব্রাহ্মণের ছেলে উচ্চ শিক্ষিত, দেখো দেখি একবার কম্মের ভোগ।
কেন বাপু তোরা এসব করিস? কি কাজ এখানে ওকে করতে হয়? আপিসের কাজ করে তো, লেখাপড়া জানা কয়েদি যখন। ইন্দুবাবু বলিলেন, সাধারণত লেখাপড়া জানা কয়েদি হলে তাকে আপিসের কাজই দেওয়া হয় বটে, কিন্তু এই যে অসাধারণ, গভর্নমেন্টের হুকুম নেই, ওকে বাগানের কাজে দিয়েছি, বেশি খাটতে হয় না। প্রত্যেক জেলের সংলগ্ন একটি করিয়া বাগান থাকে, সেখানে জেলের খরচের জন্য শাকসবজি তরকারিপাতি উৎপন্ন করা হয়। জেলের কয়েদিরাই সেসব বাগানের কার্য করিয়া থাকে। এ সময় ভৃত্য আসিয়া সংবাদ দিল, গাড়ি আসিয়াছে। ইন্দুবাবু প্রস্তুত হইবার জন্য উঠিয়া গেলেন। রাত্রিতে আহারাদির পর শয়ন করিয়া মনোরমা স্বামীকে বলিল, ওগো দেখো, আমাদের মোক্ষদা ওই ছেলেটির সম্বন্ধে অনেক কথা জানে। তোমাতে আমাতে যখন কথা হচ্ছিল, ঘরের ভেতরে পান সাজতে সাজতে ও বসে শুনেছিল। কোন ছেলেটি? ওই যে তোমার বিয়ে পাশ করা ডাকাত শরৎ মুখুজ্জে নাকি? শরৎ বাড়ুজ্জে। যখন ঢাকায় ওর মোকদ্দমা হয়েছিল, খবরের কাগজ সব কথা মোক্ষদা পড়েছিল। বললে ও তো ডাকাতি করেনি, গভর্নমেন্ট অন্যায় করে ওকে জেলে পুরেছে। বিয়ে পাশ করে ঢাকা জেলার কোন স্কুলে নাকি ও হেডমাস্টারি করত। সেখানে ওরা একটা সমিতি করেছিল। সেই গ্রামের আর আশপাশের গ্রামের অনেক ছোঁড়া সেই সমিতির মেম্বার ছিল। ও ছিল সেই সমিতির সভাপতি। কাছে একটা বড় গ্রামে কি সাহা নাম বললে, তার কাপড়ের দোকান ছিল। ওরা বারবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিলিতি কাপড় আমদানি করে দোকানে বিক্রি করছিল। টাকার মহাজনীও করত। গরিব চাষাদের বেশি সুদে টাকা ধার দিয়ে ক্রমে তাদের জোত জমা নিলেম করে তাদের সর্বনাশ করত। এই রকমের সেই সাহা পোড়ার মুখও অনেক টাকা জমিয়েছিল। স্বদেশীওয়ালারা কত বারণ করে, তবু সে শোনে না। তাই তাকে শাস্তি দেওয়ার হিসেবেও বটে, দেশের কাছে লাগাবার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যও বটে, সমিতির লোকরা নৌকো করে গিয়ে এক রাতে সেই সাহা মহাজনের বাড়িতে ডাকাতি করেছিল। তাদের মধ্যে কেউ কেউ ধরা পড়ে। একজন মহারানীর সাক্ষী হয়ে সব কথা প্রকাশ করে দেয়। ওই শরৎ বাড়ুজ্জে সেই সমিতির সর্দার ছিল কিনা, তাই গভর্নমেন্ট রাগে ওকে শুদ্ধ জেল দিয়েছে। নইলে ও নিজে ডাকাতি করেনি, ডাকাতদের সঙ্গে ছিলও না। ইন্দুবাবু বলিলেন, হ্যাঁ, আমিও খবরের কাগজে ওই রকমই যেন পড়েছিলাম, এখন মনে হচ্ছে। তোমার সহচরী ওই দেশেরই লোক বুঝি? না না, ওর বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই তো বরিশাল জেলায়। এ হলো ঢাকা জেলার ঘটনা। ও খবরের কাগজে সেই সময় পড়েছিল বললে। ইন্দুবাবু বললেন, আমিও তো পড়েছিলাম, আমার মনে ছিল না। ওর খুব স্মরণ শক্তি তো। মনোরমা বলিল, খবরের কাগজ পড়ায় ওর ভারী শখ কি না? তোমার যে ইংরেজি কাগজ আসে, ও তো পড়তে পারে না। একদিন বলছিল, দাদাবাবু একখানা বাংলা কাগজ নেন না কেন, তাহলে আমরাও পড়তে পারি। ইন্দুবাবু বলিলেন, একখানা ইংরেজি কাগজ নিচ্ছি, আবার একখানা বাংলা, এত টাকা কোথায়? মাসখানেক পরে ইন্দুবাবুর পাচক ব্রাহ্মণ 3 মাসের ছুটি চাহিল। দেশে তার শ্বশুর নাকি মারা গিয়াছে। কন্যাই তার একমাত্র সন্তান। জোতজমা যাহা কিছু শ্বশুর রাখিয়া গিয়াছে, সমস্তই তাহার প্রাপ্য। কিন্তু দুষ্ট প্রকৃতি জ্ঞাতিরা সে সকল জবরদখল করিবার চেষ্টায় আছে। এই বলিয়া কয়েকদিন পরেই বামুন ঠাকুর দেশে রওয়ানা দিলেন। ঠিকাদার বাবুর সাহায্যে অন্য একজন পাচক সংগ্রহের চেষ্টা চলিতে লাগিল। পাকশালার ভার পড়িল মোক্ষদার উপর। মনোরমাও তাহাকে মাঝে মাঝে সাহায্য করে। এইরূপ কয়েকদিন চলিলে ইন্দুবাবু একদিন দ্বীপ্রহরে আহারে বসিয়া বলিলেন, ওগো দেখো, সেই স্বদেশী কয়েদি শরৎ বাড়ুজ্জের সঙ্গে আজ আমার অনেক কথা হলো। কি কথা হলো? সে আমায় বলছিল, মশাই, জেলের অন্ন খেয়ে খেয়ে আমার তো প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল। বাড়ির কাজকর্ম করবার জন্য আপনার তো 2 জন কয়েদি সরকার থেকে বরাদ্দ আছে। আমায় যদি সেই একজনের জায়গায় নিযুক্ত করেন,
তো একবেলা দুটো খেয়ে বাঁচি। আমি বললাম, তুমি বিয়ে পাস, তুমি কি জল তোলা, বাসন মাজা এসব নোংরা কাজ করতে পারবে? তাছাড়া তুমি বামুনের ছেলে, এটো বাসনই বা তোমায় দিয়ে মাজায় কি করে? রাঁধতে জানো? সে বললে, কেন, আপনার বামুন তো আছে। জিজ্ঞাসা করলাম, তুমি কি করে জানলে আমার বামুন আছে? সে বললে, ওই নাথুনি আর গুরুচরণ যারা রোজ আপনার বাসায় কাজ করতে যায় তারা বলে যে। আমি বললাম, বামুন ছিল, পালিয়েছে। রাঁধতে জানো তো বলো, গুরুচরণের বদলে তোমাকে নি। সে বললে, আগে রান্না বান্না মোটামুটি যে না জানি তা নয়, মা ঠাকুরুন একটু আধটু দেখিয়ে শুনিয়ে দিলে কাজ চালিয়ে নিতে পারবো। আমি হেসে বললাম, আচ্ছা দেখি বিবেচনা করে। কি করব, আনবো তাকে? এই বিয়ে পাশ কয়েদি সম্বন্ধে মনোরমার মনে কিছু কৌতূহল ছিল। তাছাড়া ব্রাহ্মণ সন্তান ডাকাতি না করিয়াও কারাক্লেশ ভোগ করিতেছে জানিয়া তাহার উপর সহানুভূতি যা উন্মিয়াছিল, তাই সে স্বামীর প্রস্তাবে সহজে সম্মত হইল। ইন্দুবাবু বলিলেন, ও যে বলেছে ওকে একটু দেখিয়ে শুনিয়ে দিতে, তা তুমি পারবে তো? মনোরমা বলিল, সেই তো মুশকিল, ওর সঙ্গে কথা কইতে লজ্জা করবে যে। কেন, কাল যদি একজন নতুন রাঁধুনি বামুন আসে, তুমি কি তার সঙ্গে কথা কইবে না? মনোরমা বলিল, কিন্তু সে তো বিয়ে পাশ হবে না। ইন্দুবাবু হাসিয়া বলিলেন, কি ভাগ্যিস আমি বিয়ে পাশ করিনি, তাহলে ফুলশয্যার রাত থেকে আজ পর্যন্ত তুমি আমার সঙ্গে কথাই কইতে না বলো। মনোরমা লজ্জিত হাসি হাসিয়া বলিল, কি যে বলো তুমি, তা ঠিক নেই, তুমি আরো সমান। 2 দিন পরে শরৎ আসিয়া স্নান করিয়া মনোরমার পাকশালায় প্রবেশ করিল। তাহার কথাবার্তা চালচলন অত্যন্ত বিনীত ও ভদ্র। মনোরমাকে গোড়াতেই মাতৃ সম্বোধন করায় তাহার সম্বন্ধে সংকোচের ভাব মনোরমার মন হইতে অনেকটা দূর হইল। তথাপি মনোরমা মুখ্যতাকে বলিল, যাও না ভাই, কি রাখতে হবে বামুন ঠাকুরকে বলে দাও নাকি। মুখ্যতা জিভ কাটিয়া বলিল, না দিদি, আমি পারবো না ওর সঙ্গে কথা কইতে, তুমি গিন্নি বান্নি মানুষ, তুমি যাও। অবশেষে মনোরমা গিয়া বামুন ঠাকুরকে রান্নার বিষয় বলিল। আরো বলিল, আমার বড় ছেলে নগেন 10টার সময় খেয়ে স্কুলে যাবে, বাবু খেতে বসবেন 11:30টায়। বামুন ঠাকুর বলিল, তাহলে মা বড়বাবুর ভাত কটা আগে চড়িয়ে দেব, কর্তাবাবু আর অন্য সবাইকে ভাত শেষে রাঁধব। তাই করো বলিয়া মনোরমা চলিয়া আসিল। মাঝে মাঝে মনোরমা গিয়া 8 ঘন্টা দিয়া রান্নাঘরের দ্বারের কাছে দাঁড়াইল, দেখিল বামুন ঠাকুরের কার্যে কোনরূপ ভুল হইতেছে না। বামুন ঠাকুর 2-3 বার শয়ন ঘরের নিকট আসিয়া ঘড়ি দেখিয়া গেল। নগেনকে যথাসময়ে সে ভাত দিল, যদিও সব রান্না তখনও তাহার হয় নাই। ইন্দুবাবু আপিস হইতে ফিরিয়া স্নান করিতে যাইবার সময় রান্নাঘরের নিকট দাঁড়াইয়া সকৌতুকে একবার বিয়ে পাশ বামুন ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিলেন। বলিলেন, কি হে শরৎবাবু, রান্না তোমার কত দূর? শরৎ বলিল, আঁকে আমায় আর বাবু বলে লজ্জা দেন কেন, আর সব রান্নাই আমার হয়ে গেছে, ভাতটা চড়িয়েছি, আপনি স্নান করুন, ততক্ষণ ভাতও হয়ে যাবে। খাইতে বসিয়া অর্ধেক খাওয়া হইলে ইন্দুবাবু স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, এসব কি বামুন ঠাকুর নিজেই রেঁধেছে? তুমি বোধহয় দেখিয়ে শুনিয়ে দিয়েছ ওকে। মনোরমা বলিল, আমি কিছুই দেখিয়ে দিইনি, তবে মুখ্যতা দেখিয়ে দিয়েছে বোধহয়। ও তো রান্নাঘরে ত্রিসীমানায় যায়নি। কেন, বামুন ঠাকুর রেঁধেছে কেমন? বেশ রেঁধেছে গো, বলিয়া ইন্দুবাবু শরৎকে ডাকাইলেন। শরৎ আসিয়া অনতিদূরে বিনীতভাবে দাঁড়াইয়া বলিল, আর কি এনে দেব? ইন্দুবাবু বলিলেন, আর কিছু এনে দিতে হবে না, কিন্তু শরৎ ঠিক করে বলো দেখিনি, সত্যি কি তুমি বিয়ে পাস?
শরৎ কিছু উত্তর করিল না, শুধু একটু হাসিল। ইন্দুবাবু আবার বলিলেন, তুমি বলেছিলে মোটামুটি একরকম রাঁধতে তুমি জানো। এ তো মোটামুটি রকম নয়, এক্সপার্ট হাতের রান্না। এই তুমি শিখলে কি করে? শরৎ বলিল, আগে আমি যখন মাস্টারি করতাম তখন ছেলেদের নিয়ে আমি একটা বোর্ডিং বলুন আশ্রম বলুন খুলেছিলাম। আমরা আশ্রমই বলতাম। মহাত্মা গান্ধীর আদর্শ আমরা অনুসরণ করতাম। নিজের সব কাজ আমরা নিজেরাই করতাম, এমনকি বাসন মাজা, ঘর ঝাড় দেয়া পর্যন্ত সব কিছু। কোনো চাকর বাকর আমাদের ছিল না। প্রথম প্রাক প্রণালী হাতের কাছে রেখে রোজই আমি নিজেই রাঁধতাম। ছেলেরা পালাক্রমে আমায় সাহায্য করত। ক্রমে তারাও সব শিখে ফেললে। তারপর মাঝে মাঝে রাঁধতাম, পালা ছিল। হাতে কলমে শেখা আর কি। ইন্দুবাবু হাসিতে লাগিলেন। মনোরমা বিস্ময় ও শ্রদ্ধা মিশ্রিত দৃষ্টিতে বামুন ঠাকুরের পানে চাহিতে লাগিল। ইন্দুবাবু বলিলেন, তোমার খালাসির বুঝি আর 1 বছর বাকি আছে? শরৎ বলিল, 10 মাস। 10 মাস? হয়তো গুড কন্ডাক্টের জন্য শেষ 1 মাস তুমি রেহাই পাবে। তবে তুমি স্বদেশী কয়েদি, বলা যায় না, এই অনুগ্রহ গভর্নমেন্ট তোমার নাও করতে পারেন। আপাতত আমি ব্যবস্থা করেছি, সারাদিন তুমি আমার বাসাতেই থাকবে। ও বেলা তখন খাবার টাবারগুলো করে দিয়ে 5টার সময় জেলে ঢুকবে। সারাদিন বসে তুমি কি করবে? তুমি তোমার আত্মজীবনচরিত লেখো। খালাস হয়ে সে বই তুমি ছাপাবে। স্বদেশীর যেরকম হেরিক, তোমার বই হু হু করেই বিক্রি হবে। যতদিন আবার কাজকর্ম একটানা জোটাতে পারো, সেই বইয়ের আয়ে তোমার চলে যাবে। শরৎ বলিল, জি আঙ্কে, আপনার এই পরামর্শ ভালো। পরদিন বড় খোকা নগেন্দ্র স্কুল হইতে ফিরিয়া একখানা বাঁধানো এক্সারসাইজ বুক বামুন ঠাকুরকে দিল। মা তাকে পয়সা দিয়াছিলেন। 3 মাস অতীত হইল, কিন্তু ইন্দুবাবুর বামুন ঠাকুর ফিরিয়া আসিল না। মনোরমা বলিল, ওরা তো ওই রকমই করে, একবার ছুটি নিয়ে দেশে গেলে আর সহজে আসতে চায় না। ইন্দুবাবু বলিলেন, শ্বশুরের বিষয় সম্পত্তি পেয়ে তার বোধহয় অবস্থা ফিরে গেছে, আর চাকরি করবার দরকার নেই, কাজ তো চলে যাচ্ছে। কিন্তু শরৎ বোধহয় আর বেশি দিন এখানে থাকবে না। বদলির হুকুম এসেছে নাকি? না, আসেনি এখনো, কিন্তু আসতে কতক্ষণ? স্বদেশী কয়েদিকে গভর্নমেন্ট বেশি দিন তো এক জেলে রাখে না। এখানে কতদিন হলো ওর? 1 মাস হলো বুঝি। ওর মেয়াদ তো আর 6 মাস মাত্র বাকি আছে। বেশ কাজকর্ম করছিল, অতি ঠান্ডা স্বভাব, সচ্চরিত্র। বাকি 6টা মাস এখানে থাকলেই তো বেশ হতো। এই 3 মাসে শরৎ সকলেরই প্রীতিভাজন হইয়া উঠিয়াছে। অন্যান্য কয়েদি যাহারা জেলার বাবুর বাড়িতে আসিয়া গৃহকার্য করিবার হুকুম পায়, একটা দুর্লভ সুযোগ তাহারা লাভ করে। লুকাইয়া তামাক খাইতে পায়। বাড়ির চাকর বাকরের সঙ্গে ভাব করিয়া এই সুবিধাটুকু ভোগ করিয়া লয়। কিন্তু জেলে তো তামাক খাইবার কোনো উপায় নাই। শরৎ তামাক, সিগারেট, বিড়ি কিছুই খায় না, এমনকি আহারান্তে পান পর্যন্ত নয়। প্রথম দিন শরতের আহার হইয়া গেলে মনোরমা ভৃত্য হস্তে 2টি পান তাহাকে পাঠাইয়া দিয়াছিল, কিন্তু শরৎ বলিয়াছিল, মাকে বলো, পান তো আমি খাইনি, দয়া করে 2টো সুপুরি লবঙ্গ যদি দেন তো খাই। বড় খোকা, ছোট খোকা, এমনকি মুখ্যতার ছেলেটির সঙ্গে শরতের অত্যন্ত ভাব। বড় খোকাকে শরৎ কত দেশ বিদেশের গল্প বলে, বিশেষ নেপোলিয়নের যুদ্ধের গল্প এমন সুন্দর করিয়া বলিতে পারে যে শুধু বড় খোকা নহে, মনোরমা মুখ্যদাও শুনিয়া মুগ্ধ হইয়া যায়। মনোরমা তো বলে, ও আমার বড় ছেলে। মুখ্যদা মাথার কাপড় দেয় বটে, কিন্তু শরতের সঙ্গে রীতিমতো কথা কহে। পূর্বে ইন্দুবাবু মনোরমাকে বলিয়াছিলেন, তোমার সহচরিতাকে শরতের কাছে বেশি যেতে টেতে দিও না, দুজনেরই পুরো সমর্থ বয়স, জানো তো,
চাণক্য পণ্ডিত বলেছেন, ঘি আর আগুন একসঙ্গে রাখবে না। মনোরমা বলিয়াছিল, সে বুদ্ধি কি আমার নেই? হাজারো গেরস্তের মেয়ে আমাদের আশ্রয়ে রয়েছে, ওর ভালো মন্দ আমাকেই দেখতে হবে তো। কিন্তু অল্পে অল্পে এই নিষেধ শিথিল হইয়া গিয়াছিল। একদিন মুখ্য তাকে শরতের সহিত কথা কহিতে দেখিয়া ইন্দুবাবু স্ত্রীকে জিজ্ঞাসা করিয়াছিলেন, মুখ্যদা এখন শরতের সঙ্গে কথা কয় দেখছি। মনোরমা বলিয়াছিল, এক বাড়িতে থেকে কথা না কইলে চলে? কুটনো কুটে দেওয়া, বাটনা বেটে দেওয়া, রান্না বান্না জোগাড় করে দেওয়া সবই তো এখন মুখ্যদাই করে। ওগো, শরৎ সে ছেলে নয়, ও সচ্চরিত্র পুরুষ। ওরা দুজনে রান্নাঘরে বসে কাজকর্ম করছে, কতদিন এমন আমি আচমকা গিয়ে পড়েছি। কখনো দুজনকে কথাবার্তা কইতে দেখিনি। গম্ভীর মুখ, কেউ কারু পানে তাকায়ও না। যেদিন স্ত্রীর সহিত ইন্দুবাবুর শরতের অন্য জেনে বদলি হইবার প্রসঙ্গে কথাবার্তা হইয়াছিল, তাহার এক সপ্তাহ পরে তিনি আপিস হইতে আসিয়া বলিলেন, ওগো, শরতের বদলির হুকুম এসেছে। কোথায়? বক্সার সেন্ট্রাল জেলে। কবে যেতে হবে? 5 দিন পরে। ইন্দুবাবু শরৎকে ডাকিয়াও খবরটা দিলেন। শুনিয়া সে মুখখানি চুপ করিয়া রহিল। শরতের বদলির সংবাদে বাড়ি শুদ্ধ সকলেই দুঃখিত। ইন্দুবাবু বলিলেন, ঠিকাদার বাবুকে বলি যদি জানাশুনো একটা ভালো বামুন জোগাড় করে দিয়ে যেতে পারেন। শেষ দিন কর্ম করিয়া বিকালে জেলে প্রবেশ করিবার পূর্বে শরৎ মনোরমাকে বলিল, মা, এই কমাস আপনার বাড়িতে বড়ই সুখে ছিলাম, যেন বাড়ির ছেলের মতো ছিলাম। আমি যে জেল খাটছি তা আমার মনেই হতো না। কাল বেলা 9টার সময় আমায় নিয়ে যাবে। যাবার আগে একবার আপনার পায়ের ধুলো নিয়ে যেতে চাই। আপনি বাবাকে বলে হুকুমটা করিয়ে দেবেন, নয়তো সে সময় আমাকে আসতে দেবে না। মনোরমা সজল নয়নে স্বীকৃত হইল। পরদিন যথাসময়ে শরৎ আর আসিল না। আজ মুখ্যদাই রাঁধিবে, তবে আজ ফতে দোয়াজ দাহামের ছুটি। নগেনের স্কুল নাই, রান্নার তাড়াতাড়ি নাই। 7টার সময় যখন জেলার বাবু আপিসে যাইতেছিলেন, তখন মনোরমা তাহাকে শরতের বিষয় স্মরণ করাইয়া দিল। ইন্দুবাবু বলিলেন, আমি গিয়েই তাকে পাঠিয়ে দিচ্ছি। ইন্দুবাবু চলিয়া গেলে মনোরমা মুখ্যদাকে বলিল, তুমি তাহলে স্নান টান সেরে নিয়ে রান্নার জোগাড় দেখো। তোমার স্নান হয়ে গেলে আমিও স্নান করে রান্নাঘরে যাব। অন্যদিন অপেক্ষা আজ একটু সকালেই 10:30 না বাজিতেই ইন্দুবাবু আপিস হইতে বাড়ি ফিরিলেন। বস্ত্র পরিবর্তন করিতেছেন, এমন সময় মনোরমা ঘরমাক্ত কলেবরে আসিয়া প্রবেশ করিল। ইন্দুবাবু বলিলেন, কি গো, কোথায় ছিলে? রান্না করছিলাম। কেন, মুখ্যদা? মনোরমা মুখখানি গম্ভীর করিয়া কিয়ৎক্ষণ নীরব রহিল। তারপর বলিল, ওর হাতে আমাদের আর খাওয়া চলবে না। কেন, কি হয়েছে? মনোরমা থামিয়া থামিয়া বলিল, ও খারাপ মেয়ে। ইন্দুবাবু আশ্চর্য হইয়া বলিলেন, হ্যাঁ, সে কি? কে বললে? কোথা শুনলে তুমি? আমি নিজের চোখে দেখেছি। ভাত চড়িয়ে দিয়ে এসেছি, এখনো ফুটতে দেরি আছে। সব কথা বলি, শোনো। বলিয়া মনোরমা একখানা চেয়ারে বসিল। ইন্দুবাবু শঙ্কিত নেত্রে স্ত্রীর পানে চাহিয়া বলিলেন, কি বলছো, বলো। তখন মনোরমা বলিতে লাগিল, তুমি আপিস যাবার সময় শরৎকে পাঠিয়ে দিতে তোমায় বললাম তো। সে 8টার সময় আমার প্রণাম করতে এলো। মুখ্যদা তখন স্নানের ঘরে, আমি এই ঘরে বসে তেল মাখছি। শরৎ এসে আমার কাছে বসল। সে থাকতে থাকতেই মুখ্যদা স্নানের ঘর থেকে বেরুল, বেরিয়ে ওদিকে চলে গেল। তারপর শরৎ আমায় প্রণাম করে বিদায় নিলে। আমি স্নানের ঘরে ঢুকে দৌড় বন্ধ করলাম। স্নান করতে গিয়ে দেখি আমার গামছা খানা নেই। আবার বেরিয়ে গামছা খুঁজতে খুঁজতে রান্নাঘরের বাইরে দেখি শরৎ আর মুখ্যদা দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। মুখ্যদার মাথা শরতের কাঁধের উপর, দুজনে একেবারে জ্ঞান শূন্য। তারপর
মুখ্যদার মাথাটা শরৎ তুলে তার মুখে চুমু খেয়ে চোখ মুছতে মুছতে পিছনের সিঁড়ি দিয়ে নেমে গেল। মনে করেছিল গিন্নিমাকে স্নানের ঘরে বন্ধ, কেউ আমাদের দেখতে পাবে না। তুমি যে দাঁড়িয়ে আছো তা শরৎ দেখলে না? আর মুখ্যদা? মুখ্যদা আমায় দেখলে বইকি একটু পরেই। তুমি কে বললে? রাগে আমার ব্রহ্মাণ্ড জ্বলে যাচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলাম। মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছিল না। কোনো রকমে শুধু বললাম, মুখ্যদা তুমি আর রান্নাঘরে ঢুকো না। বলেই আমি গামছাখানা নিয়ে স্নানের ঘরে গেলাম। প্রায় 15 মিনিট স্নান করতে পারলাম না। কাঠের মূর্তির মতো বসে রইলাম। তারপর স্নান সেরে মাথা মুছতে মুছতে ও ঘরে গিয়ে দেখি কয়েদিতে নিয়ে যাবার জন্য জেলের গাড়ি ফটক দাঁড়িয়ে আছে। আর মুখ্যদা জানলার গড়াতে ধরে দাঁড়িয়ে হাঁ করে ফটকের পানে চেয়ে আছে। আমি যে ঢুকেছি তা বিবির হুঁশ পর্যন্ত নেই। ইন্দুবাবু বললেন, তুমি দেখে ফেলেছ জেনেও? তারপরেও লজ্জা শরম একেবারে বিসর্জন। মনোরমা বলিল, ওগো বুঝছো না, ধরা পড়ে 2 কান কাটা হয়ে গেল কিনা? 1 কান কাটা যায় গায়ের বার দিয়ে, 2 কান কাটা যায় গায়ের ভিতর দিয়ে। কোথা সে এখন? পালিয়েছে বোধহয়। পালাবে কেন? নিজের বিছানায় শুয়ে বিরহিণী বোধহয় বিরহের কান্না কাঁদছেন। ইন্দুবাবু কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকার পর থামিয়া থামিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন, সংসারে মানুষ চেনবার উপায় নেই। ওই পাজিটাকেই তুমি একদিন বলেছিলেন দেব চরিত্র পুরুষ, আর তাও ওই মুখ্যদারই সম্বন্ধে। আর মুখ্যদাও যে এমন ভিজে বেড়ালটি তা তো একদিনের জন্য সন্দেহ হয়নি। ছি ছি ছি, ভদ্রলোকের বাড়ির মধ্যে এই কি কাণ্ড! দুপুরবেলা আমি ঘরে নাক ডাকিয়ে ঘুমোই। তুমিও মাঝে মাঝে শহরে বন্ধু বান্ধবের বাড়ি নেমন্তন্ন খেতে গিয়েছ। দিব্যি সুযোগটি পেয়েছিল ওরা। ছি ছি ছি, চুলোই যাক, এখন কি করা যায় বলো দেখি। মনোরমা বলিল, ঝাঁটা মেরে বিদায় করা ছাড়া আর কি করবার আছে? তুমি স্নান করে ফেলো, আমার ভাতও বোধহয় হয়ে এলো। আহার আনতে ইন্দুবাবু শয্যায় আসিয়া তামাক খাইতে লাগিলেন। তামাকটা শেষ হইলেই শয়ন করিবেন। মনোরমা মুখ্যদার ভাত বাড়িয়া অবহেলা ভরে তাহার ঘরে থালাখানা ফেলিয়া আসিয়া স্বামীর পাতে নিজে খাইতে বসিল। ইন্দুবাবু তামাকটা শেষ করিয়া কি পড়িতে পড়িতে ঘুমাইবেন সেই জন্য একটা বইটই খুঁজিতেছিলেন। এমন সময় বড় খোকা একখানা খাতা হাতে প্রবেশ করিয়া বলিল, বাবা, শরৎদা তার আত্মজীবনীখানি ফেলে গেছে। ইন্দুবাবু অন্য বই না খুঁজিয়া কৌতূহলবশত সেইখান হাতে লইয়াই শয়ন করিলেন। প্রথমে শেষটা দেখিলেন সমাপ্ত হইয়াছে কিনা। দেখিলেন সমাপ্ত হয় নাই। ঢাকা জেলায় তাহার গ্রেপ্তারের কথা পর্যন্ত লেখা হইয়াছে। পৃষ্ঠা উল্টাইয়া এখানে সেখানে দেখিতে দেখিতে দেখিলেন একটা পরিচ্ছদের শিরোনাম রহিয়াছে আমার বিবাহ। সেই পৃষ্ঠাতেই রহিয়াছে অমুক গ্রামের অমুকের কন্যা শ্রীমতী মুখ্যদা সুন্দরীর সহিত আমার বিবাহ হইল। পড়িয়াই তাহার মনে হইল এই মুখ্যদাই নহে তো। পড়িতে পড়িতে শেষ দিকে দেখিলেন গ্রেপ্তারের সময় দেশে স্ত্রী তাহার গর্ভবতী ছিল। তারই হিসাব করিয়া দেখিলেন এই মুখ্যদার পুত্রের সহিত বয়স মিলিয়া যায়। অবাক হইয়া ইন্দুবাবু বসিয়া ভাবিতেছেন। এমন সময় মনোরমা আসিয়া দাঁড়াইল। ইন্দুবাবু বলিলেন, ওগো, মুখ্যদাকে একবার এখানে ডাকো তো। কেন? বিশেষ দরকার, 1 মুহূর্ত দেরি করো না। মনোরমা মুখ্যদার ঘরে গিয়া দেখিল সে যেমন শুইয়াছিল তেমনই শুইয়া আছে। তাহার ভাত যেমন তেমনই পড়িয়া আছে। কর্তার জরুরি তলব মনোরমা কঠোর স্বরে তাহাকে জানাইল। কাঁদিতে কাঁদিতে মনোরমার পশ্চাৎ মুখ্যদা ঘুমটা দিয়ে আসিয়া দাঁড়াইল। ইন্দুবাবু জিজ্ঞাসা করিলেন, মুখ্যদা
এই শরৎ কয়েদি কি তোমার কেউ হয়? মুখ্যদা চোখে অঞ্চল দিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, আমার স্বামী। তুমি তাহলে এখানে হঠাৎ এসে পড়নি? তোমার স্বামী এখানে বদলি হয়ে এসেছে জেনেই তুমি এসেছিলে? আজ্ঞে হ্যাঁ, বলিয়া মুখ্যদা যাইবার উপক্রম করিল। ইন্দুবাবু কম্পিত স্বরে বলিলেন, মুখ্যদা, অন্যায় সন্দেহ করবার জন্যে তুমি আমাদের মাফ করো। মুখ্যদা গলবস্ত্রে ভূমিষ্ঠ হইয়া ইন্দুবাবুকে প্রণাম করিল। মনোরমা সংশয় করে জিজ্ঞাসু নয়নে স্বামীর পানে চাহিল। ইন্দুবাবু চক্ষু নত করিয়া বলিলেন, মুখ্যদা সত্যি কথাই বলেছে। মনোরমা তখন চলো চলো বলিয়া আদর করিয়া মুখ্যদার হাত ধরিয়া তাহাকে লইয়া গিয়া জোর করিয়া ভাতের থালার কাছে বসাইল। পরে জানিতে পারা গেল, বহুদিন স্বামীর অদর্শন সহ্য করিতে না পারিয়া তাহাকে মাঝে মাঝে শুধু শুধু চোখের দেখা দেখিতে পায়, এই আশায় জেলখানার কোনো বাবুর বাড়িতে চাকরি করিবার উদ্দেশ্য লইয়াই মুখ্যদা এই শহরে আসিয়াছিল। প্রতিবেশী ঠিকাদার বাবু স্ত্রীর এ বাড়িতে যাতায়াত আছে শুনিয়া সে হাতে স্বর্গ পাইয়াছিল। অন্তত সে এতটা আশা করে নাই যে যে বাড়িতে কর্মে নিয়োজিত হইবে তার স্বামীও সেই বাড়িতে প্রতিদিন আসিবেন, তার সঙ্গে কথাবার্তা কহার পর্যন্ত সুযোগ পাইবে। মনোরমা বলিল, দেখো, একটা কথা আমার মনে হচ্ছে। কি? শরৎ সেই যে তোমায় বলেছিল, জেলের অন্ন খেয়ে আমার প্রাণ গেল, আপনার বাড়ি আমি রাখব, তার কারণ আছে। মুখ্যদা প্রায়ই পেছনের বারান্দায় দাঁড়িয়ে জেলের উঠান দেখত। আমি ভাবতাম বুঝি আসামিদের দেখছে, তখন কি জানি ও স্বামীকে দেখছে। শরৎও কোনোদিন ওকে দেখে থাকবে, তাই এ বাড়িতে কাজ করবার জন্যে ছোড়ার এত আগ্রহ হয়েছিল। ইন্দুবাবু বলিলেন, তাই সম্ভব, কিন্তু অসাধ্য সংযম ওদের। 3 মাস ছিল দুজনে এক বাড়িতে, অথচ শেষ দিনটি ভিন্ন। মনোরমা বলিল, সততা। মনোরমার ছেলে হওয়া পর্যন্ত মুখ্যদা রহিল। বস্তুত জেল হইতে খালাস পাইয়া শরৎ যখন স্ত্রীকে লইতে আসিল, মনোরমার ছেলে তখন 2 মাসের হইয়াছে। কুসুমকলির ব্যাক স্টেজে আজ পাঠ করলাম শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প বিএ পাশ কয়েদি। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। গল্প পাঠে আমি সহেলি। আজ পাঠ করলাম শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প বিএ পাশ কয়েদি।